বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশনকে রাহুলের হুঁশিয়ারি। পুতিন জেলেনস্কি বৈঠকের প্রস্তুতি চলছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প। চীন ভারত শত্রু নয়, অংশীদার হওয়া উচিত, বললেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর ঘোষণা কিমের। গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি করে দক্ষিণ সুদানে ত্রাণ পাঠাচ্ছে ইসরায়েল। ট্রাম্প জেলেনস্কি বৈঠক সফল, বললেন ন্যাটো মহাসচিব। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের জাতীয় রাজনীতিতে আবারও সরব হলেন কংগ্রেস এমপি ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। বিহারের গয়ায় ভোটাধিকার যাত্রায় অংশ নিয়ে তিনি সরাসরি দেশের নির্বাচন কমিশনকে নিশানা করেন। রাহুল অভিযোগ করেন, বিশেষ ভোটার তালিকা সংশোধন কর্মসূচি আসলে ভোট চুরির নতুন কৌশল। তার দাবি, কমিশনের পক্ষপাতিত্বের ফলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাহুলের বক্তব্যে 3 শীর্ষ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশীর নাম উঠে আসে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ মোদিজির সরকার, কিন্তু আগামী দিনে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে এই 3 কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরজেডি নেতা তেজস্বী যাদবও রাহুলের পাশে দাঁড়িয়ে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। বিরোধীদের অভিযোগ, কমিশন শুধু রাহুলের কাছেই হলফনামা চেয়েছে, অথচ বিজেপি নেতারা ভোট চুরির অভিযোগ তুললেও তাদের কাছ থেকে তা চাওয়া হয়নি। ফলে নির্বাচনী প্রক্রিয়ায় ন্যায়সঙ্গত চরিত্র নিয়ে বিতর্ক আরও গভীর হচ্ছে। ভারতের জাতীয় রাজনীতির এই টানাপোড়েন শুধু দিল্লি নয়, আন্তর্জাতিক মহলেও দৃষ্টি আকর্ষণ করছে। কারণ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন কমিশনের ভূমিকা সবসময় সংবেদনশীল। রাহুলের কড়া সুর ইঙ্গিত দিচ্ছে, আগামী লোকসভা নির্বাচনের পথে রাজনৈতিক সংঘাত আরও ঘনীভূত হবে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভলোদিমির জেলেনস্কি ছাড়াও ইউরোপের অন্য নেতাদের সঙ্গে বৈঠকের মাঝপথেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 40 মিনিট ধরে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যকার বৈঠক আয়োজনের জন্য স্থান নির্ধারণে কাজ করছে। তিনি জানান, পুতিন ও জেলেনস্কির প্রত্যাশিত দ্বিপাক্ষিক বৈঠকের পর একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে, যেখানে তিনি নিজেও 2 প্রেসিডেন্টের সঙ্গে বসবেন। এএফপিকে দেয়া তথ্য অনুযায়ী ফোনালাপে পুতিন ট্রাম্পকে জানিয়েছেন যে তিনি জেলেনস্কির সঙ্গে বৈঠকে প্রস্তুত। এই ফোনালাপটি হয় হোয়াইট হাউসে ট্রাম্পের ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের বিরতিতে। অন্যদিকে জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ ও কূটনৈতিক সমাধান খুঁজতে ট্রাম্পের প্রচেষ্টাকে ইউক্রেন সমর্থন করছে এবং তিনি ত্রিপাক্ষিক বৈঠকে অংশ নিতেও প্রস্তুত। হত্যাযজ্ঞ বন্ধে কাজ করার জন্য তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং বলেন, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেন নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত। তাছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রস্তাব দিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক একটি নিরপেক্ষ দেশে হওয়া উচিত। এক্ষেত্রে সুইজারল্যান্ডের জেনেভা সবচেয়ে উপযুক্ত স্থান হতে পারে। এদিকে ভারত ও চীনের একে অপরকে শত্রু বা হুমকি হিসেবে না দেখে বরং সহযোগী হিসেবে বিবেচনা করা উচিত। দিল্লি সফরে গিয়ে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী 2 রাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা কমাতে এই সফর করছেন তিনি। 2020 সালে লাদাখের গালওয়ান উপত্যকায় প্রাণঘাতী সংঘর্ষের পর 2 দেশের মধ্যে এটি দ্বিতীয় উচ্চ পর্যায়ের বৈঠক। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও 2 দেশের সম্পর্কে বরফ গলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, আমরা আমাদের সম্পর্কের একটি কঠিন সময়কে পেছনে ফেলে এগিয়ে যেতে চাইছি। গতকালই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই। বৈঠকে বাণিজ্য, তীর্থযাত্রা, নদী সংক্রান্ত তথ্য আদান প্রদান সহ 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার সীমান্ত বিরোধ সমাধানের লক্ষ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ইয়াং ই বলেন, সীমান্তে স্থিতিশীলতা ফিরেছে ভেবেই ভালো লাগছে। গত কয়েক বছরে যে অস্থিতিশীলতার মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে তা কোনো পক্ষের জন্যই ভালো ছিল না। তাছাড়া আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও ইয়াং ইর
বৈঠকের কথা রয়েছে। ইয়াং এর এই সফর এমন এক সময় হলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হচ্ছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর 25% অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। এর ফলে মোট শুল্ক 50% পৌঁছে গিয়েছে, যা এশিয়ার দেশগুলোর মধ্যে ট্রাম্পের আরোপিত শুল্কের মধ্যে সর্বোচ্চ। হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো এক মন্তব্য প্রতিবেদনে ভারতের বিরুদ্ধে রাশিয়া ও চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের অভিযোগ করেন। তিনি বলেন, ভারত যদি যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হিসেবে বিবেচিত হতে চায় তবে তাকে তেমনভাবেই আচরণ করতে হবে। এদিকে পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। গত সোমবার একটি নৌ ধ্বংসকারী চো ইয়ন পরিদর্শন করার সময় এবং যুদ্ধ জাহাজের অস্ত্র ব্যবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন পাওয়ার পর তিনি এই ঘোষণা দিয়েছেন। কিমের উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার তীব্র সামরিক জোট এবং পেশি শক্তির নড়াচড়া যুদ্ধের সূত্রপাতে তাদের ইচ্ছার সবচেয়ে স্পষ্ট প্রকাশ। তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতির জন্য আমাদের বিদ্যমান সামরিক তত্ত্ব ও অনুশীলনে আমূল এবং দ্রুত পরিবর্তন আনা এবং পারমাণবিকীকরণের দ্রুত সম্প্রসারণ করা প্রয়োজন। তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নর্থ কোরিয়াকে দ্রুত পরমাণু অস্ত্র ভান্ডার বাড়াতে বাধ্য করেছে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় পারমাণবিক উপাদান অন্তর্ভুক্ত ছিল। এদিকে পিয়ং ইয়ং এসব মহড়াকে নিয়মিতভাবেই আগ্রাসনের প্রস্তুতি হিসেবে আখ্যা দিয়ে সমালোচনা করে থাকে। প্রায় তারা এসবের প্রতিক্রিয়ায় অস্ত্র পরীক্ষাও চালায়। তবে সিউল ও ওয়াশিংটনের দাবি এসব মহড়া শুধুমাত্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যেই পরিচালিত হয়েছে। এদিকে ইসরায়েল আফ্রিকার দরিদ্রতম রাষ্ট্র দক্ষিণ সুদানে জরুরি মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে, অথচ গাজার মানুষ অনাহারে মরছে ইসরায়েলি বাহিনী ও তাদের সরকারের দ্বারা। দিনের পর দিন ত্রাণ বহর ঢুকতে দেয়া হচ্ছে না অবরুদ্ধ উপত্যকাটিতে। সোমবার তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ইয়েনি সাফাক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার এক বিবৃতিতে বলেছেন, দক্ষিণ সুদানে চলমান ভয়াবহ মানবিক পরিস্থিতির কারণে আমরা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য দ্রুত সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। প্রসঙ্গত, বর্তমানে দক্ষিণ সুদান ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা, কলেরা প্রাদুর্ভাব ও তীব্র খাদ্য সংকটে ভুগছে। সরকারি ঘোষণায় জানানো হয়েছে, এই সহায়তার মধ্যে থাকবে রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, পানি বিশুদ্ধকরণ সরঞ্জাম, গ্লাভস ও মাস্ক, বিশেষ হাইজিন কিট এবং খাদ্য সামগ্রী। গত সপ্তাহে ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী শ্যারন হাস্কেল রাজধানী জুবা সফর করেন। এর আগে গণমাধ্যমে গুঞ্জন ওঠে যে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের দক্ষিণ সুদানে পুনর্বাসনের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তবে দক্ষিণ সুদান এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এদিকে জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ তৈরি হচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সীমিত আকারে ত্রাণ ঢুকতে দিচ্ছে এবং বহু কনভয় পথে লুটপাটের শিকার হয়েছে। এদিকে ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। স্থানীয় সময় সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ন্যাটো মহাসচিব আরও বলেন, বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়েছে, তবে ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়ার কাছে হস্তান্তরের সম্ভাবনা নিয়ে কথা বলেননি নেতারা। এমনকি ইউক্রেনকে ন্যাটোর সদস্য হওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। ন্যাটো মহাসচিব বলেছেন, রাশিয়ার সাথে শান্তি চুক্তি হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তায় সহায়তা দেবে। একে তিনি একটি অগ্রগতি বলে অভিহিত করেছেন। ইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র কিভাবে সম্পৃক্ত হবে সে বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। তবে সোমবার বৈঠকে ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট এবং পুতিনের মধ্যে ফোনালাপ সম্পর্কে জানতে চাইলে রুত্তে বলেন, ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টকে জেলেনস্কির সাথে বৈঠকে রাজি করাতে সক্ষম হয়েছেন। বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। ৭৫ বছর আগে লেখা এই ধারণার সাথে অনেকেই মিল পান পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয়ভাবে আড়ি পাতার। আর তা হবেই বা না কেন? গত ১০ বছরে নজরদারি আর স্পাইওয়্যার কেনায় বাংলাদেশ খরচ করেছে $১৯ কোটি, টাকার অঙ্কে যা ২,০০০ কোটির বেশি। ধারণা করা হয় ২০১৫ সালে এমন কোনো প্রযুক্তি ব্যবহার করেই কথোপকথন ফাঁস করা হয় তৎকালীন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার। আমি ভুক্তভোগী কথা তো আমি বলতেই পারি, কারণ আমার নামে যে মামলাটা দেওয়া হয়েছিল বাংলাদেশের সম্ভবত সবচেয়ে বড় দুটো মামলা, একটা হচ্ছে রাষ্ট্রদ্রোহ আর একটা হচ্ছে সেনাবাহিনীকে উস্কানি দেওয়া বিদ্রোহের জন্যে, এবং সেটার জন্যে ডকুমেন্ট হিসেবে তারা ওই
ভিডিওটার কথা উল্লেখ করেছিল, যেটা আমি সেই সময়ে সাদেক হোসেন খোকা সাহেবের সাথে কথা বলেছিলাম। গত বছর গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার পতনের পরও এমন কিছু ভিডিও বা আলাপচারিতা ছড়িয়ে পড়তে দেখা গেছে, যার পেছনে শোনা যায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার গুঞ্জন। কারণ এখনও বহাল তবিয়তেই আছে নজরদারি করা প্রতিষ্ঠান ও সরঞ্জাম। এক্ষেত্রে সবচেয়ে বেশি সামনে আসা নাম সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের ভবনে চালু করা ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার এনটিএমসি। অথচ জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনেও সংস্থাটিকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছিল। যেটা প্রত্যাশিত ছিল যে আমাদের এই পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় সংস্কার হচ্ছে, কাজে এই যে গোয়েন্দা সংস্থাগুলো তাদের যে কাজ কর্মকাণ্ড সেখানে একটা সংস্কার এবং সেখানে একটা পরিবর্তনের প্রয়োজনীয়তা ছিল, যেটা কিন্তু এই এক বছরে অ্যাড্রেসড হয় নাই। কাজেই নির্বাচন হলে নির্বাচিত পরবর্তী সরকার আসলে তারা যদি চায় তারা কিন্তু আগের মতো অ্যাবিউজ করতে পারবে, সে জায়গায় কিন্তু বড় কোনো পরিবর্তন আসেনি। ফলে আইনি এবং প্রযুক্তিগতভাবেই অনৈতিক ও ব্যক্তি স্বাধীনতা পরিপন্থী ব্যবস্থাগুলো রয়ে গেছে বলে মনে করছেন মিস্টার সাবির। বাংলাদেশের নজরদারি পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা প্রযুক্তি বিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান টেক গ্লোবাল ইনস্টিটিউটের সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, নজরদারি কেবল কল রেকর্ডেই সীমাবদ্ধ ছিল না, বরং যে কোনো ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণের কাঠামো গড়ে তোলা হয়েছিল। বাংলাদেশের সংবিধানের 43 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অথচ টেক গ্লোবাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দেশটির অন্তত 22টি আইনের মাধ্যমে নজরদারি কার্যক্রমকে বৈধতা দেওয়া হয়েছে। 22টা আইনি বা বিভিন্ন প্রতিষ্ঠানে যেহেতু এই ধরনের ক্ষমতা দেওয়া আছে, সেটার একটা পর্যালোচনা হওয়া উচিত। একটি গবেষণা প্রতিষ্ঠান থেকে এই তথ্যগুলো সামনে এসছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সরকারি কোনো ধরনের উদ্যোগ দেখি নাই। সো এটা যেহেতু একটা খুব বড় কনসার্ন ছিল অনেকের, গণ অভ্যুত্থানের সময়ও যে আড়িপাতা করা হতো, বিভিন্ন তথ্য উপাত্ত বিভিন্নভাবে যে ব্যবহার করে অনেকের গুরুতরভাবে হয়রানি করা হয়েছে, সেই জন্য এই সময় এই ধরনের একটা পর্যালোচনা খুবই জরুরি। টেক গ্লোবালের গবেষণা সামনে আসার পর আড়িপাতার যন্ত্র কেনার বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তবে নজর দেওয়ার বিষয় হলো, অন্যান্য অপারেটরের থেকে তথ্য নিয়ে নজরদারি ও আড়িপাতার নীতিমালা যেমন পরিবর্তন হয়নি, তেমনি নতুন প্রণীত নীতিমালাতেও একই বিষয়গুলো রয়ে গেছে। স্টারলিংক চালু হলে ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে মানুষকে আর তথ্যবন্দী করার কোনো সুযোগ পাবে না। অথচ স্টারলিংকের খসড়া গাইডলাইনে নজরদারি ও আড়িপাতার সুযোগ রাখা হয়েছে। লাইসেন্স পাওয়ার জন্য মোবাইল অপারেটরদের 2 বছর পর্যন্ত ফোন রেকর্ড আর 6 মাস পর্যন্ত ইন্টারনেট ডেটা রেকর্ডের নীতিমালাও আছে অপরিবর্তিত। সম্প্রতি টেলিযোগাযোগ আইন সংশোধনের যে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেখানে আড়িপাতার বিষয়টি আগের মতোই রয়েছে বলে খবর এসেছে গণমাধ্যমে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, যে এখানে রক্ষা কবচ হিসেবে যেটা দরকার ছিল, যে কোনো স্বতন্ত্র কর্তৃপক্ষ এই বিষয়গুলো কি ধরনের ডেটা নেওয়া হচ্ছে এবং এটা কিভাবে সংরক্ষণ করা হচ্ছে সেটা তারা দেখতে পারতো, এরকম কোনো স্বতন্ত্র কর্তৃপক্ষের ভূমিকা এখানে আমরা দেখছি না। এটা সরকার সরাসরি বিভিন্ন সরকারি কর্তৃপক্ষ বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এই ধরনের তথ্য নিয়ে নিচ্ছেন। এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা থাকা উচিত, সেটা জুডিশিয়ারি, সেটা অন্য লিগাল সিস্টেম, সেটা ব্যুরোক্রেসি, সবগুলো কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা এটা রাখতে হয়। সেই জায়গাটাতে আমাদের দেশে এই গ্যাপটা রয়ে গেছে এবং দেখা গেছে যে এই প্রতিষ্ঠানগুলো তারা চাইবেই নিয়ন্ত্রণের ক্ষমতা, কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণের হচ্ছে একটা জায়গা থাকতে হবে, সেই জায়গাটা আমাদের দেশে আসলে মিসিং। টেক গ্লোবালের গবেষণা বলছে, 2018 আর 24 সালের নির্বাচনের আগ দিয়ে এই ধরনের সরঞ্জাম কেনার প্রবণতা বেড়ে গিয়েছিল, যা থেকে বোঝা যায় ভিন্নমত দমনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতেই এসব নজরদারি প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। বিশাল অঙ্কের অর্থ খরচ করে গণনজরদারির জন্য যে বিস্তৃত কাঠামো তৈরির তথ্য সামনে এসেছে, তা যথাযথ আইনি ব্যবস্থার মধ্যে আনতে না পারলে আবারও অপব্যবহার হবার শঙ্কা করছেন অনেকে। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা। বহু বছর ধরেই ফিলিস্তিনের নেতা, যোদ্ধা, সাধারণ মানুষ এমনকি সাংবাদিকের উপর তীক্ষ্ণ নজর রাখছে ইসরায়েল। পর্যবেক্ষণ করছে তাদের গতিবিধি, সন্দেহ হলেই চালানো হচ্ছে হামলা। আর এই নজরদারিতে আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে ইসরায়েল। তথ্য প্রযুক্তির দুনিয়ায় ফিলিস্তিনিদের জন্য তৈরি করেছে এক অদৃশ্য দেয়াল,
যে দেয়াল টপকে বের হওয়ার সাধ্য নেই ফিলিস্তিনিদের। সম্প্রতি ফিলিস্তিনে আল জাজিরার একাধিক সাংবাদিক হত্যার নেপথ্যেও ছিল ইসরায়েলের আধুনিক প্রযুক্তির এই ব্যবহার। কিভাবে ইসরায়েলের বিশাল সাইবার নজরদারি নেটওয়ার্ক ফিলিস্তিনিদের ব্যক্তিগত জীবনে ঢুকে পড়ছে, চলাফেরা, কথাবার্তা, এমনকি জীবন মৃত্যু নিয়ন্ত্রণ করছে। ইসরায়েল এখন কেবল গাজাতেই নয়, পশ্চিম তীর, জেরুজালেম এবং এমনকি নিজ দেশের সর্বত্রই নজরদারি চালাচ্ছে সাইবার প্রযুক্তি ব্যবহার করে। গাজার আকাশে প্রায় সব সময় জানানা নামে পরিচিত ড্রোনের মৃদু গুঞ্জন শোনা যায়, যার মাধ্যমে মাঠের কৃষক, বাজার ও স্কুলে যাওয়া শিশুদের উপর নজরদারি করা হয়। আর পশ্চিম তীরের রাস্তার মোড়ে মোড়ে বসানো হাই রেজলিউশন ক্যামেরা ও ফেস রিকগনিশন মেশিন মুহূর্তেই সকল তথ্য পৌঁছে দিচ্ছে ইসরায়েলিদের হাতে। এ তো গেল দৃশ্যমান কার্যক্রম। এর বাইরেও সাইবার দুনিয়ায় নজরদারির এক অদৃশ্য দেয়াল তৈরি করেছে ইসরায়েল, যেখানে ফেসবুক পোস্ট ঘেটে কে কি করছে সেই সবও জানতে পারছে গোয়েন্দা কর্মকর্তারা। আর এর ফলে একদিকে রাস্তায় থাকা চেকপোস্ট যেমন বন্ধ করে দিয়েছে ফিলিস্তিনিদের চলার পথ, অন্যদিকে ডিজিটাল চেকপোস্ট তাদের জীবনকে করে তুলেছে আরো সংকুচিত। মাঠের যুদ্ধের চেয়ে ইদানিং আধুনিক দখল নীতিতেই বেশি জোর দিচ্ছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট ও সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে গড়া বেসরকারি টেক কোম্পানিগুলো। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গবেষণা ল্যাবের যৌথ প্রচেষ্টায় গড়ে তোলা হয়েছে এক আধুনিক ব্যবস্থা, যার মাধ্যমে ইসরায়েল হয়ে উঠেছে সাইবার শক্তিধর রাষ্ট্র। আর সেই সাইবার প্রযুক্তির পরীক্ষা চালানো হচ্ছে ফিলিস্তিনিদের ওপর, যা সফল হলে পরবর্তীতে রপ্তানি করা হচ্ছে অন্যদের কাছেও। ড্রোনকে এখন আর নজরদারি নয়, সরাসরি হত্যার কাজেও ব্যবহার করছে ইসরায়েল। এই ড্রোন ব্যবহার করে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের নির্দেশ দিচ্ছে তেল আবিব, যার পেছনে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তার এক বিশাল ব্যবস্থা, যেখানে ফোন কল, চলাফেরার তথ্য, সামাজিক মাধ্যমের ব্যবহার, সবকিছুর তথ্য সংগ্রহ করে হামলার পরিকল্পনা তৈরি করছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত। আর এই কার্যক্রম 2023 সালের 7 অক্টোবরের পর আরো বেড়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে গাজার ধ্বংসযজ্ঞের ছবি ফোনে রাখলেও গ্রেপ্তার করা হচ্ছে ফিলিস্তিনিদের। অথচ ফিলিস্তিনিরা এখনো ইসরায়েলের নিয়ন্ত্রিত মোবাইল সেবার মধ্যেই আটকে আছে। ফলে তাদের ফোন কল, মেসেজ, লোকেশন সবকিছুই ইসরায়েলের নজরদারির আওতায়। এমনকি এই নজরদারি আরো সূক্ষ্মভাবে চালাতে পেগাসাস নামের স্পাইওয়্যার ব্যবহার করছে ইসরায়েল, যার মাধ্যমে ফোনের ক্যামেরা ও মাইক্রোফোন গোপনে চালু করে তথ্য সংগ্রহ করছে ইসরায়েলের গোয়েন্দারা। পশ্চিম তীরে চেকপোস্টের ফেস রিকগনিশন বা মুখ শনাক্তকরণ মেশিন ঠিক করে দেয় কে পার হবে আর কে আটকা পড়বে। জেরুজালেম ও হেব্রনে লাগানো ক্যামেরা প্রতিটি মুখ ও গাড়ির নম্বর বিশাল ডেটাবেজে সংরক্ষণ করে। আর ফিলিস্তিনে এসব প্রযুক্তিকে রীতিমতো অস্ত্রে পরিণত করেছে ইসরায়েল, যেখানে দখল এখন কেবল সৈন্য, দেয়াল আর চেকপোস্টে সীমাবদ্ধ নয়, বরং সাইবার দুনিয়ার এক অদৃশ্য কারাগার, যেখানে বন্দী লাখ লাখ মানুষ। সেন্সর ও অ্যালগরিদম নির্ধারণ করছে কারা ভ্রমণ করতে পারবে, কারা কাজ পাবে, কারা ডাক্তার দেখাতে পারবে, আর কারাই বা চিকিৎসা থেকে বঞ্চিত হবে। এই নেটওয়ার্ক যত গভীর হচ্ছে, ফিলিস্তিনিদের মৌলিক অধিকার, চলাফেরার স্বাধীনতা, কাজ, স্বাস্থ্য, শিক্ষা সবকিছুই যন্ত্রের সিদ্ধান্তের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। ফিলিস্তিনিদের জীবন এখন দুটি মানচিত্রে আটকা, একটি দৃশ্যমান যেখানে রয়েছে দেয়াল, চেকপোস্ট, আর অন্যটি অদৃশ্য যেখানে ডেটা, অ্যালগরিদম আর বায়োমেট্রিক স্ক্যান শাসন করছে তাদের, যেখান থেকে ফিলিস্তিনিদের পালানো প্রায় অসম্ভব। ফিলিস্তিনের স্বাধীনতা এখন আর কেবল সীমানার প্রশ্ন নয়, বরং এটা হয়ে গেছে কোডের প্রশ্ন, যেখান থেকে মুক্তি মেলা প্রায় অসম্ভব। ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাটিকে কবর দিতে চরমপন্থী বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের গাছ কেটে ফেলেছে। রহিমের পরিবার বহু প্রজন্ম ধরে এই জায়গায় জলপাই চাষ করে আসছে। তিনি বলেন, এই সপ্তাহে পাশের পাহাড়ে বসতি স্থাপনকারীরা ঘাঁটি গেড়ে তার গাছগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছে। রাজনীতির আগুনে অতীতের শেকড়ও যেন কেটে ফেলা হয়েছে। ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু ভয় থেকেও বড় একটা শক্তি আমাকে এখানে টিকিয়ে রেখেছে। এই মাটির সাথে মিশে আছে আমার পূর্বপুরুষের গন্ধ আর শত শত বছরের সম্পর্ক। আমরা যখন সেখানে দাঁড়িয়েছিলাম, মুখে মাস্ক পরা কিছু বসতি স্থাপনকারী লাঠি হাতে পাহাড় থেকে দৌড়ে আমাদের দিকে এগিয়ে আসে। এটা ছিল একেবারেই অকারণে আক্রমণ।
আমরা রাস্তায় সরে যাচ্ছিলাম, তখন রহিমের কিছু প্রতিবেশী গুলতি আর পাথর নিয়ে চলে আসে, আর একটি কোয়াড বাইকে বসতি স্থাপনকারীরা একটি সাদা ট্রাককে ধাওয়া করে। ট্রাকে ছিল স্থানীয় স্বেচ্ছাসেবী জরুরি সহায়তা কর্মীরা। এটি এখন বসতি স্থাপনকারীদের সঙ্গে স্থানীয় ফিলিস্তিনিদের সরাসরি সংঘর্ষের রূপ নিয়েছে। দুই পক্ষে অংশগ্রহণ বাড়ছে। স্থানীয়রা বলছেন প্রায় প্রতিদিনই এখানে ঘটনা ঘটছে, আর এটি বসতি স্থাপনকারীদের ভূমি দখলের কৌশল। মাঠ ঘিরে চলছে এসব কাজ। এই হামলার গতি আর বিস্তার ছিল চমকে দেওয়ার মতো। ডজনখানিক বসতি স্থাপনকারী পাহাড় জুড়ে ছড়িয়ে পড়ে। আমরা দেখছিলাম তারা বাড়ি ঘরে ঢুকে পড়ে, গাড়ি আর ঘরবাড়িতে আগুন লাগায়। রাখালরা তাদের পশু নিয়ে পালিয়ে যাচ্ছে, আর পুরো পাহাড়ে আগুন ছড়িয়ে পড়ছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই সংঘাত একটি জলপাই বাগান থেকে ছড়িয়ে পড়েছে পুরো পাহাড় জুড়ে। বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের তাদের জমি থেকে তাড়িয়ে দিচ্ছে। কয়েকটি বাড়িতে আগুন লাগানো হয়েছে, আর সেনাবাহিনী এসে কিছুই থামাতে পারেনি। পার্শ্ববর্তী এলাকা থেকে বহু ফিলিস্তিনি সাহায্য করতে আসে, কিন্তু সেনাবাহিনী মূল রাস্তা বন্ধ করে দেয়। পরে তারা জানায় ফিলিস্তিনিরা টায়ার পুড়িয়েছিল, আর 4 জন ইসরায়েলিকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়। রিফা তার স্বামীকে খুঁজতে যাচ্ছিলেন, যিনি তাদের খামারে আটকে পড়েছেন, কিন্তু সেনাবাহিনী অস্ত্র তাক করে তাকেও ফিরিয়ে দেয়। প্রায় প্রতিদিনই বসতি স্থাপনকারীরা আমাদের উপর হামলা করে। তারা জলপাই গাছ কেটে ফেলে, খামারে আগুন দেয়। এভাবে কি বেঁচে থাকা যায়? কেউ তাদের থামাতে পারে না। আমাদের কিছুই নেই প্রতিরোধ করার মতো। তাদের আছে অস্ত্র, আমাদের কিছুই নেই। যারা হামলায় জড়িত ছিল তাদের সঙ্গে আমরা কথা বলতে পারিনি। স্থানীয় বসতি স্থাপনকারী কাউন্সিল বলেছে উভয় পক্ষই কিছু উস্কানিমূলক আচরণ করেছে, তারা এর নিন্দা জানিয়েছে। সেদিন রাতেই পাশের মারিয়া গ্রামে 18 বছর বয়সী হামদান আবু এলিয়াকে ইসরায়েলি সেনারা গুলি করে। পরে তিনি হাসপাতালে মারা যান। আজ তার জানা যায়, তার মা জানান সে বসতি স্থাপনকারীদের লাগানো আগুন দেখতে গিয়েছিল। 18 বছর ধরে লালন পালন করলাম, আর তাকে 1 মিনিটেই হারিয়ে ফেললাম, বলছিলেন তিনি। সেনাবাহিনী জানায় তারা পাথর ও পেট্রোল বোমা ছোড়ার ঘটনায় সন্ত্রাসীদের দিকে গুলি চালিয়েছিল। আমি চিৎকার করব না, কাঁদব না। আমি দুঃখিত নই যে সে মারা গেছে। আমি তরুণদের বলি, এই দখলদার অপরাধীদের বিরুদ্ধে যা সম্ভব হয় তা করো। স্থানীয় মসজিদে তাকে বীরের মর্যাদায় বিদায় জানানো হয়। এই সংঘর্ষের ভাষায় প্রতিটি জন্ম আর মৃত্যু যেন এই মাটির সঙ্গে সম্পর্ক আরও গাঢ় করে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ও তার প্রশাসন ইসরায়েল ও ইরান, কঙ্গো ও রুয়ান্ডা, কম্বোডিয়া ও থাইল্যান্ড, ভারত ও পাকিস্তান, সার্বিয়া ও কসোভো এবং মিশর ও ইথিওপিয়ার মধ্যে সংঘর্ষ সমাধানে সহায়তা করেছেন। হোয়াইট হাউসে ইউক্রেন নিয়ে আলোচনায় নিজের নাম শান্তির মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে গিয়ে এ দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ী শান্তি চাই এবং প্রেসিডেন্ট হওয়ার পর থেকে 6টি যুদ্ধ সমাধান করেছি। কিন্তু ট্রাম্পের এমন দাবি অনেক ক্ষেত্রেই সঠিক নয় বা অতিরঞ্জিত। কঙ্গোতে রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহীরা দোহায় শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নির্ধারিত সময়ে বাস্তবায়ন করেনি। ইরানে যুক্তরাষ্ট্র বাংকার বাস্টার বোমা ব্যবহার করে সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং পরে ইরানকে চাপ দিয়ে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করেছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্প কোনোভাবে পাকিস্তানের সঙ্গে কাশ্মীর বিরোধ নিরসনে যুদ্ধবিরতি চুক্তিতে ভূমিকা রাখেননি। মিশর ও ইথিওপিয়ার মধ্যে কোনো মূল সমস্যা সমাধানের চুক্তি হয়নি। ইথিওপিয়ায় নির্মিত নীলনদ বাঁধ মিশরের জল সরবরাহে প্রভাব ফেলবে। সার্বিয়াও জানিয়েছে তারা কসোভোর সঙ্গে যুদ্ধের কোনো পরিকল্পনা করছিল না, যদিও ট্রাম্প নিজেকে সেই যুদ্ধ প্রতিহত করার স্বীকৃতি দিয়েছেন। যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প নিজেই স্বীকার করেছেন তিনি প্রায়ই এসব সংঘাতে যুদ্ধবিরতি চেয়েছেন, কিন্তু এখন তিনি ইতিহাসকে নতুনভাবে লিখতে চাইছেন এবং ইউক্রেনের উপর চাপ সৃষ্টি করছেন।
ট্রাম্প ঘোষণা করেছেন তিনি ইউক্রেনে যুদ্ধবিরতি চাইছেন না। এই মন্তব্য তিনি করেছেন আলাস্কায় গত সপ্তাহে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর। ওই বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট প্রথমে দাবি করেছিলেন যুদ্ধবিরতি আলোচনার আগে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে দিতে হবে। এটি ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। পুতিন চান যুদ্ধে থাকা অবস্থাতেই নির্ধারণ করতে কোন এলাকা থাকবে রাশিয়ার হাতে। অন্যদিকে কিয়েভ দাবি করছে কোনো এলাকা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অস্ত্রবিরতি হওয়া প্রয়োজন। 18 অগস্ট ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প জানিয়েছেন তিনি আর যুদ্ধবিরতি চাইছেন না। ট্রাম্প জেলেনস্কিকে বলেন, যদি এই বছরে আমার 6টি চুক্তি দেখেন সবই যুদ্ধকালীন পরিস্থিতিতে হয়েছিল, আমি কোনো যুদ্ধবিরতি করিনি। আমার মনে হয় আপনার যুদ্ধবিরতির প্রয়োজন নেই। কিন্তু তার রেকর্ড ভিন্ন কথা বলে। 10 মে ভারত ও পাকিস্তানের মধ্যে সহিংসতা শুরু হলে ট্রাম্প ঘোষণা দেন, আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি ভারত ও পাকিস্তান সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দুই দেশকে অভিনন্দন সাধারণ বুদ্ধি ও যথাযথ বিচার ব্যবহার করার জন্য। 26 জুলাই 3 দিনের সীমান্ত সংঘর্ষের পর ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতাদের যুদ্ধবিরতির জন্য ফোন করবেন বলে জানান। ট্রাম্প বলেন, কম্বোডিয়ার সঙ্গে ফোন শেষ হয়েছে, কিন্তু থাইল্যান্ড কি বলছে তা দেখে যুদ্ধবিরতির বিষয়ে পুনরায় ফোন করা হতে পারে। আমি জটিল পরিস্থিতি সহজ করার চেষ্টা করছি। ইসরায়েল ও ইরানের ক্ষেত্রেও তিনি জানান, ইসরায়েল ও ইরান সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি সম্মত হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম MSNBC একটি সংকলন প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়েছিলেন পুতিন এবং জেলেনস্কির সঙ্গে তার বৈঠকের কয়েকদিন আগে। কিন্তু দ্রুত সাফল্য দেখার জন্য ট্রাম্প তার রেকর্ড বদলে দিয়েছেন। এখন তিনি পুতিনের সমর্থিত পরিকল্পনার দিকে এগোচ্ছেন, যা অনুযায়ী যুদ্ধের সমাধান আরও জটিল হয়ে উঠেছে। পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একরকম মরিয়াই বলা চলে। এই আগ্রহ কি শুধু রুশভাষী জনগণের কারণে, নাকি এখানে লুকিয়ে আছে ভিন্ন কোনো কৌশলগত স্বার্থ? অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও কেন তিনি ডনবাস দখলে এতটা দৃঢ়? সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, ডনবাসের প্রতি পুতিনের এই আগ্রহ আসলে কি বার্তা দিচ্ছে বিশ্বকে? এসব প্রশ্নের উত্তর আজ জানবো আমরা। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক আলাস্কা বৈঠকের পর ইউক্রেন যুদ্ধের নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। আলোচনার কেন্দ্রে রয়েছে ডনবাস, ইউক্রেনের পূর্বাঞ্চলের শিল্প সমৃদ্ধ এলাকা, যেটিকে পুতিন তার যুদ্ধের মূল লক্ষ্য বলে দাবি করে আসছেন। ডনবাস দীর্ঘদিন ধরে রুশভাষী অধ্যুষিত অঞ্চল। 2014 সালে পুতিন ইউক্রেনে হস্তক্ষেপ শুরু করার পর থেকেই এই অঞ্চলকে কেন্দ্র করে সংঘাত বাড়ে। প্রথমে বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার, পরে 2022 সালে পূর্ণাঙ্গ আক্রমণ, সবই ছিল ডনবাস নিয়ন্ত্রণের জন্য। বর্তমানে রাশিয়া এই অঞ্চলের প্রায় 87% দখল করে নিয়েছে। অবশিষ্ট অংশটুকু ইউক্রেনের হাতে, যেখানে এখনো 2 লাখের বেশি সাধারণ মানুষ বসবাস করছে। পুতিনের সাম্প্রতিক প্রস্তাব হলো ইউক্রেনীয় সেনারা ডনবাস ছেড়ে দেবে। এর বিনিময়ে রাশিয়া বাকি ইউক্রেন আক্রমণ না করার প্রতিশ্রুতি দেবে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি জানিয়ে দিয়েছেন, কোনো ভূখণ্ড ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। ডনবাস পুতিনের কাছে এত গুরুত্বপূর্ণ হওয়ার একটি ঐতিহাসিক কারণ রয়েছে। সোভিয়েত আমলে শিল্পায়নের সময় এই অঞ্চলে প্রচুর রুশ শ্রমিক অভিবাসন করেছিলেন, ফলে এখানে রুশ ভাষীদের আধিপত্য গড়ে ওঠে। ইউক্রেন স্বাধীন হওয়ার পরও ডনবাসের রুশ সংস্কৃতি ও প্রভাব ছিল প্রবল। এমনকি 2010 সালের প্রেসিডেন্ট নির্বাচনে এ অঞ্চলের প্রায় 90% ভোটার রুশপন্থী প্রার্থীকে সমর্থন করেছিলেন। আরেকটি কারণ রাজনৈতিক। ক্রিমিয়া দখলের পর ডনবাসে বিদ্রোহ উস্কে দিয়ে পুতিন অভ্যন্তরীণভাবে রাশিয়ান জাতীয়তাবাদকে চাঙ্গা করেন। এখন তার প্রচার যন্ত্র এটিকে ঐতিহাসিক মিশন হিসেবে উপস্থাপন করছে। বিশ্লেষকদের মতে ডনবাস পুরোপুরি দখল ছাড়া পুতিন রাশিয়ার জনগণকে কাজ সম্পন্ন হয়েছে এটি বলতে পারবেন না। তবে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, পুতিনের জয়রথ কি ডনবাসেই থামবে? রুশ জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো খেরসন ও জাপোরিজিয়ার মতো অঞ্চল দখলের ডাক দিচ্ছে। কেউ কেউ জেলেনস্কির সরকারকেও উৎখাতের কথা বলছে। কিন্তু আপাত দৃষ্টিতে ভিন্ন মনে হলেও এটি সত্য যে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা
দিন দিন দুর্বল হচ্ছে। যুদ্ধের খরচ বেড়ে চলেছে আর কমছে আয়। বিশ্লেষকদের মতে এই চাপ পুতিনকে অন্তত কিছুদিনের জন্য ডনবাস নিয়ে সন্তুষ্ট থাকতে বাধ্য করতে পারে। সামরিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন, যদি যুদ্ধবিরতি না হয় তবে ডনবাসের লড়াই আগামী বছরও চলবে এবং প্রাণহানি ঘটবে আরো হাজারো মানুষের। এর পরিণতি হয়তো যুদ্ধের সামগ্রিক ফল নির্ধারণ করে দেবে। সব মিলিয়ে ডনবাস এখন শুধু একটি ভূখণ্ড নয়, এটি পুতিনের রাজনৈতিক টিকে থাকা, রুশ জাতীয়তাবাদের প্রতীক এবং ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণের কেন্দ্রবিন্দু। মহান রবের হুকুম, ফজরের নামাজ পড়তে গিয়ে জীবন দিতে হলো ২৭ জন মুসল্লিকে। হায়নার এলোপাতাড়ি গুলিতে নামাজরত অবস্থায় জায়নামাজে লুটিয়ে পড়েন তারা। এ সময় আহত হয়েছেন আরও অনেকে। এমন ঘটনা পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার। দেশটির উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ভোরে নামাজ পড়তে আসা নিরীহ মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় সশস্ত্র ডাকাতরা। ঘটনাটিতে স্থানীয় মুসলিমদের মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে স্থানীয় সময় প্রায় ৪টার দিকে। স্থানটি ছিল কাটসিনা রাজ্যের মালুম ফাঁসি এলাকার প্রত্যন্ত গ্রাম উঙ্গুয়ান মান্তাউ। মুসলিমরা মসজিদে ফজরের নামাজ আদায়ের জন্য জড়ো হয়েছিলেন। সেই সময় হঠাৎ বন্দুকধারীরা এসে গুলি চালাতে শুরু করে। তবে হামলার পেছনে কারা জড়িত এবং কেন এই হামলা চালানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়। দেশটির উত্তরাঞ্চলে জমি, পানি ও স্থানীয় দ্বন্দ্বকে কেন্দ্র করে নিয়মিতভাবেই এমন হামলার ঘটনা ঘটে। স্থানীয় গ্রাম প্রধান এবং হাসপাতালের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, মৃতের সংখ্যা ২৭ জন ছাড়িয়েছে এবং আহতদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ চলাকালীন মুহূর্তেই হামলাকারীরা দৌড়ে এসে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। ফলে মসজিদটি মুহূর্তের মধ্যে রক্তে ভেসে যায়। হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর পশ্চিম ও উত্তর মধ্য অঞ্চল দীর্ঘদিন ধরেই সশস্ত্র ডাকাত, পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘাতের কারণে অস্থির। জমি ও পানির সীমিত প্রবেশাধিকারের বিরোধ এই সংঘাতকে আরও তীব্র করে তুলেছে। গত জুন মাসেও উত্তর মধ্য নাইজেরিয়ায় এক ভয়াবহ হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। মঙ্গলবারের এই ঘটনার পর যেন আবারও সেই ভয়াবহ স্মৃতি ফিরে এলো। রাজ্যের কমিশনার নাসির মুয়াজু বলেছেন, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উঙ্গুয়ান মান্তাউ এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকার আশ্বাস দিয়েছে, হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে এমন হামলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।